You're listening to World Music Express. with কথা বলবো শুভ্র। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে হাজির হয়েছি আমি শুভ্র আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালোবাসার ভালো লাগার সব গানগুলো নিয়ে এসে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে শুভ্র আছে আপনাদের সাথে ঠিক রাত 10টা পর্যন্ত। সবগুলি যে আপনার ভালো লাগার গান এরকম নয়, কারো কারো ভালো লাগে, আবার কারো কারো সেই গানটির জন্য অপেক্ষা করে যে গানটি আপনি আপনার পছন্দের গান দিতে চান। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন। ভালোবাসা শব্দটার মধ্যে একটা দারুণ কিছু আছে, ম্যাজিক। ম্যাজিক বলতে এটার মধ্যে কি বলবো, গানের মধ্যে যেমন একটা ম্যাজিক থাকে, তেমন আমি বলি ভালোবাসার মধ্যে একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকে আপনাকে কাঁদাবে, হাসাবে, পাগল করে দেবে, কখনো অনেক উপরে উঠিয়ে দিবে, কখনো নিচে নামিয়ে দিবে। তো আসলে ভালোবাসাটা কি? আজকে ভালোবাসার গল্প নিয়ে কথা বলবো। ছোট থেকেই এই ভালোবাসা দেখে আসছি। ভালোবাসা কি? ভালোবাসা বলতে যেটা বোঝায় একটি সুন্দর বাড়ি। আসলে কি তাই? একটি সুন্দর বাড়ি আসলে সুন্দর বাড়ি না। ভালোবাসা বলতে বোঝায় যে প্রণয়, দুজন দুজনের প্রতি প্রচণ্ড টান, আকর্ষণ, অন্যের প্রতি সম্মানবোধ, রেসপেক্ট, যাকে ছাড়া বাঁচা যায় না, যা ছাড়া কখনোই কোনো কিছুই অনুভব করা যায় না, ইত্যাদি ইত্যাদি। তা আসলে কি ভালোবাসা এটা কি বলে? যদি এটা কি বলে তাহলে কে কে কীভাবে ভালোবাসায় পড়েছেন, ভালোবাসার শাব্দিক অর্থ কি আপনার কাছে, এটা জানতে চাই। জানার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8 আমার যে পোস্টটা দেওয়া আছে সেই পোস্টটা আপনি অবশ্যই কমেন্টস করবেন। তো শ্রোতা বন্ধুরা, যেহেতু লাইভে চলে এসেছি আমি এবং এই মুহূর্তে লাইভে আছি আপনাদের সাথে, ঠিক থাকবো রাত 10টা পর্যন্ত। আর লাইভ থাকবে ঠিক 30 মিনিট, 25 মিনিট 30 মিনিট এর মধ্যেই আমার লাইভটা হবে। এবং এই লাইভের মধ্যেই আজকে যে গল্প সেটি হচ্ছে আপনার গল্পটাও হতে পারে, মানে কি বলবো, আপনার গল্পটাও হতে পারে একটা আমাদের ভালো লাগার, ভালোবাসার আর কি অন্য কিছু, একটা অন্য কিছু সেই জিনিসটা হতে পারে। সেটা হতে পারে কি না এটি একটু জানতে চাই। তো নিশ্চয়ই জানাবেন। জানানোর জন্য আবারও বলছি www.redimohandas.com, আমাদের যে ফেসবুক ফ্যান পেজ আছে www.facebook.com/rm98.8, এইখানে যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টে আপনি কমেন্টস করবেন। নিশ্চয়ই আপনার কমেন্টসের অপেক্ষায় রইলাম আমি। এখন দেখা যাক কাকে কাকে আমি পেতে পারি। এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হবেন তাদের ভালোবাসার গল্প শুনবো, কিন্তু আমারও একটি গল্প আমি শোনাবার চেষ্টাই করলাম। আসলে শোনাবার চেষ্টা এই কারণে বলছি যে শোনাবার চেষ্টা করব যে কিছু গল্প আছে সেগুলি আসলে বলা হয়ে ওঠে না। কিছু গল্প আছে যেগুলি আসলে কীভাবে যে আমরা বলে দিই সেটা বুঝে উঠতে পারি না। আবার কিছু গল্প আছে যেগুলি আসলে গল্পের মতো থেকে যায়। কখনো হুমায়ুন আহমেদের কোনো ভালোবাসার গল্প, কখনো সত্যজিৎ রায়ের ভালোবাসার গল্প, কখনো দেবদাস, কখনো লাইলি মজনু, ইত্যাদি ইত্যাদি। এই যে ভালোবাসার গল্পগুলির মধ্যে থেকে আপনি আপনার যে বিষয়টি সেটি একটু বেছে বের করবেন। বেছে বের করার পরই আপনাদের সাথে একটু কথা হবে। সেটা হচ্ছে প্রত্যাশা। গ্রুপের মধ্যে কাকে কাকে দিতে পারি সেটি একটু দেখে নিই। ওকে, ডান। মোটামুটি আমি বলতে পারি কি যে সব বন্ধুদের দেওয়ার চেষ্টা করেছি। এখন কারা কারা সংযুক্ত হবেন সেটি বড় বিষয়। তো শুধু বন্ধুরা, ভালোবাসার গল্প আমি এই কারণে বললাম যে এই অনুভূতিটা একদম ছোট থেকেই, একেবারে ছোট থেকেই আমাদের মধ্যে এসে যায়। আমি যখন খুব ছোট ছিলাম তখন কোনো না কোনো জিনিস ভালো লাগতো। কখনো কারো গাছ, কারো ফুল, কারো পাখি, কারো কোনো একটি নারী, কখনো একটি ভালো লাগার যে কত দিক আছে সেটা আমরা জানি না। কিন্তু ভালোবাসার যখন কারো প্রেমে পড়ে যান তখন সেইটা একটু আলাদা হয়। সেইটা একবারে ভিন্ন কোয়ালিটির, ভিন্ন ধরনের, ভিন্ন ধাঁচের হয়। সেই ধাঁচটা আসলে কীরকম সেটুকু জানতে চাই। তো চলুন www.facebook.com/rm98.8 এই আমার যে পোস্ট দেওয়া আছে সেখানে আজকে যে বকবক করছি আমি সেইখানে আপনি যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনি আপনার যে মনের কথাটা ব্যক্ত করতে পারেন। তো নিশ্চয়ই আপনার মনের কথাগুলি নিয়ে আপনাদের সাথে থাকবো আর ঠিক রাত 10টা পর্যন্ত। আমি ভালোবাসার প্রথম গল্পটা যেটি বলতে চাই, অনেক দিন আগে, মানে আমি যখন কি বলবো ক্লাস 3, 4, 5-এ পড়ি এরকম সময়, তখন সময় ছিল চিঠির যুগ। সেই চিঠির যুগে আসলে আমরা কেমন ছিলাম, চিঠির যুগটা আসলে কেমন থাকে সেইটা একটু জানার চেষ্টা করেছিলাম। তো আমি যেহেতু ক্লাস 3, 4, 5-এ পড়ি তখন সেই সময় তো ভালোবাসাও দেখেছি।
প্রতিবেশী পাশের বাড়ির বড় আপু হয়তো অন্য কারোর সাথে প্রেম করে, তো সেই প্রেমের একটা দারুণ গল্প থাকে। সেই গল্পের মধ্যে একজন পিয়ন থাকে, তো সেই পিয়নের জায়গায় আমি ছিলাম। তার আগে একটু দেখি, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, অনেক ভালো আছি। জি আপু, আপনি কেমন আছেন জানাবেন, পরীক্ষা কেমন হচ্ছে সেটুকু জানাবেন, আর কোনো গল্প আছে কিনা, ভালোবাসা সুন্দর একটি গল্প শুনতে চাই। তো সেখানে ভাইয়া আমাকে মাঝে মধ্যে চিঠি দিত, আবার আপুও মাঝে মধ্যে চিঠি দিত। সেই চিঠির আদান প্রদান আমি করতাম, মানে ডাক পিয়নের কাজটা আমি মাঝে মধ্যে করতাম। তখনই এই যে একটা অনুভূতি, তো এই পিয়নের কাজ করতে করতে বড় ভাইয়ার কাছে একদিন আমি ধরা খেয়ে গেলাম, সেই চিঠি আমার হাতে। তো ভাইয়া ধরে ফেলেছে, আমার পকেট টকেট সব সার্চ করছে, কিন্তু আমি চিঠি লুকিয়ে রেখেছি, প্যান্টের পকেটের মধ্যে আছে, কিন্তু অন্যভাবে অন্য জায়গায় লুকিয়ে রেখেছি, কোনোভাবে পাচ্ছেন না ভাইয়া। তো সেটা পাচ্ছেন না, কিন্তু বুঝতে পেরেছেন কি যে আমি এই ডাক পিয়নের কোনো একটা কাজ করি। এটা নিয়ে একদম তুমুল ঝামেলা, আমাকে সবাই নিয়ে একদম রিমান্ডে বসেছে। আমি তো কান্নাকাটি করে ভয়াবহ অবস্থা, কিন্তু কোনোভাবেই চিঠি দিচ্ছি না কেন না, তো চিঠি দিলে তারা দুজন ধরা পড়ে যাবে। এই যে তারা দুজনকে বাঁচানোর জন্য সেই প্রয়াসটা ছিল একটা দারুণ আমার কাছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাকে মানে সন্ধ্যার পর থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত নিয়ে অনেকক্ষণ অনেক কী বলবো শাঁসাশাঁসি জেরা, তো সব জেরার মুখে আমি কিন্তু পরীক্ষা পাশ হয়ে গেছি। সেই পরীক্ষা পাশ করে বের হয়ে গেছি, পিয়নের যে চাকরিটা পাকাপোক্ত হয়ে গেছে। পরবর্তীতে ভাইয়াকে তার চিঠিটা পৌঁছে দিলাম এবং তিনি অনেক খুশি হয়ে গেছেন, এবং পরবর্তীতে পিয়নের চাকরিটা পাকাপোক্ত হয়ে গেছে। কিন্তু আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি জানি কি যে যেহেতু ভাইয়া আমাকে একবার দেখেছে, দ্বিতীয়বার আবার দেখবে বা তৃতীয়বার আবার দেখবে বা ফলো করবে, সেহেতু আমাকে এই পিয়নের চাকরি থেকে আপাতত আমাকে কিছুদিন নিস্তার নিতে হবে, না হলে সমস্যা আছে। তো সেই সময় যে একটা অনুভূতি, সেই অনুভূতিটাই আমি বলছিলাম যে সেই অনুভূতিটা একটু আলাদা ছিল। সেই আলাদাটা কীরকম, ভেতরে একটু ভয়, একটু নার্ভাস ফিলের পরে একটু সাহস দেখানো, ভালো লাগা। ধীরে ধীরে বড় হলাম, এই জায়গাগুলি জানলাম, পাশের বাড়ির অনেকজনের এই ধরনের ঝামেলা, কেউ কাউকে নিয়ে পালিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তার নানান ধরনের ঘটনাগুলির সাথে সম্মুখীন হলো। তারপরে ধীরে ধীরে ভালো লাগা আসতে লাগলো, আমরা ভালো লাগা দেখতে শুরু করলাম, প্রতিনিয়ত অন্যের ভালো লাগা দেখতে শুরু করলাম, সেই সাথে সাথে নিজের ভালো লাগাটাও দেখতে পেলাম। অনেকেই দেখি প্রাইভেট পড়ি একসাথে, বন্ধু বান্ধবী, কোনো বান্ধবীকে ভালো লাগে, কখনো স্কুল যাওয়ার পথে স্কুলে যাচ্ছে তাকে ভাল লাগে, গ্রামের কাউকে দেখছি ভাল লাগে। তো এই ভালো লাগার জায়গাগুলো অনেক, সবচেয়ে বেশি ভালো লাগতো বিয়ে বাড়িতে, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি আর কেউ পরিচিত আছে, ভালো লাগেনি খুব কম মানুষ আছে, সেই জায়গাগুলি কাজ করতে লাগলো। মারুফ ভাই আছেন সঙ্গে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একজন নতুন শ্রোতা। আচ্ছা, মারুফ ভাই একজন নতুন শ্রোতা, গত 16 বছর ধরে রেডিও মহনদার সাথে আছেন, 16 বছর হচ্ছে নতুন জায়গা। তো এই যে ভালো লাগার জায়গাগুলি কাজ করতে লাগলো। তো ভালো লাগার জায়গা যখন ধীরে ধীরে আগাতে থাকে, একজনকে ভালো লাগতে থাকে, তার সাথে কথা বলা, তাকে চিঠি দেওয়া, একটু পাশাপাশি আসা, একটু হাত ধরা, ভেতরে ঢিপ ঢিপ করা, মানে প্রচণ্ড এই যে একটা আবেগ, সেই আবেগ আসলে কার কার লেগেছে সেটুকু জানাবেন। জানানোর জন্য যেটি করবেন, আমি আবারও বলছি www.facebook.com/rm98.8, এখানে আমি যে বক করছি সেখানে আপনি লিখতে পারেন। তো ভালোবাসার এই অনুভূতিগুলো লেখার জন্য একটু সুন্দর করে লিখেছেন একবার শুভ্রজি আপু, যদিও তার পরীক্ষার ব্যস্ততার মধ্যে আমাকে লিখছে, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভালোবাসার অনুভূতিটা সত্যি একটু অন্যরকম, যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা মানুষের উপর সম্মানটা সবসময় থাকে। মানুষটা ভাগ্যের পরিহাসে নিজের না হলেও কখনো সামনাসামনি দেখা হইলে, চোখে চোখ পড়লে যেন অনুভূতিটা, এটা আসলে প্রকাশ করার মতো ভাষা বা শব্দ আছে কিনা ডিকশনারিতে আমি জানি না। আপনি তার দিকে তাকাতেই, যখন দেখলেন সে আপনার দিকে তাকিয়েছিল, চোখে চোখ পড়তে একটু লজ্জা, চোখে আলতো হাসি, আর অনুভূতিটা জাস্ট অন্যরকম। ওয়াও! আমি আগে বলেছি কি যে ভালোবাসার মানুষের দিকে তাকালেই যে একটু অন্যরকম অনুভূতি হয়, সেটা আমরা বরাবরই দেখে আসছি বা বরাবরই দেখিয়েছি। তা আপনার আসলে কেমন লাগে সেগুলো জানাবেন www.facebook.com/rm98.8। আমার অনুভূতিটা আমি বললাম, প্রথম হয়তো গলিতে দেখা, তারপরে সেটা ভালো লাগা, আগে বলেছি অনুষ্ঠান বাড়িগুলোতে একটু এইটা বেশি হয়, কাউকে ভালো লাগা তাৎক্ষণিক, সেই ভালো লাগার রকমটা একটু চেঞ্জ হতে থাকে। আহা রাজরূপক ভাই, এরকম কোনো কিছুই আমার মধ্যে নেই। আচ্ছা, বলছিলাম
যে এই রকম কোনো কিছু আসলেই রূপকের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই। আমিও তার সাথে একমত। এই প্রথম বোধহয় রূপকের সাথে আমি একমত হলাম যে রূপকের মধ্যে এই রকম কোনো কিছু নেই যে ভালোবাসা, কারো প্রতি প্রচণ্ড টান অনুভব, তার প্রতি যে ভালোবাসা, এরকম আমি আসলে গত 7-8 বছর বা 9 বছর বা 10 বছর বা 11-12 বছর হবে, আমি 12 বছর ধরে রূপককে চিনি, আমি তার মধ্যে কখনো এই ভালোবাসাটা দেখিনি। তার মধ্যে ভালোবাসাটা সে কখনো নাই। কেন নাই? কারণ কাউকে দেখে তার হার্টবিট বেড়ে যাবে, বুকটা ধুক ধুক করবে, মনের মধ্যে সিনেমা দেখবে, সিনেমার মধ্যে নিজেকে নায়কের জায়গায় ফেলে দিবে, সেই ধরনের অনুভূতি তার মধ্যে নেই। তার মধ্যে যে অনুভূতিটিকে আছে সেটা হচ্ছে লিচু খাচ্ছেন, সেই লিচু আদান প্রদান, হয়তো অনেকগুলো আলাউ পাতাশি আছে, সেইটি হয়তো আদান প্রদান, হয়তো অনেকের রান্না বান্না করেনি তখন তাকে হয়তো দিয়ে দিল, এই ধরনের ছোট ছোট জায়গাগুলি আছেন। পেঁপে হয়তো তার কাছে অনেকগুলি ধরেছে সুন্দর সুন্দর পেঁপে, সেই পেঁপে আদান প্রদান, এই ধরনের ভালোবাসাগুলি তার মধ্যে বিদ্যমান। রূপক ভাই আপনি কি বলেন জানি না। তো যাই হোক, যেখানে ছিলাম, অনুভূতিটা যখন জন্মাতে লাগলো, ভালোবাসার কোনো বয়স নাই। আমি বিশ্বাস করি আপনি যখন ক্লাস 1-এ পড়েন, যে কোনো একটা মেয়েকে ভালোবাসতে রেখে, ছোট্ট আয়াতকে আমি অনেক সময় দেখেছি, তার মধ্যেও ভালোবাসার একটা জন্ম। স্কুলে তার বান্ধবী ক্লাসমেটের সাথে পড়ে, ওর মধ্যে সুন্দর মেয়েটাকে তার ভাল লাগে, দেখা যায় সুন্দর মেয়েটা যখন গল্প করতাম তার মধ্যে যে লজ্জা টজ্জা, মানে একেকার অবস্থা, 1, 2, 3-তে পড়ে, এরকম ছোট বাচ্চার মতো দেখবেন যে একদম লজ্জায় একদম লাল অবস্থা, সেটাও কিন্তু ভালোবাসা। এবং দেখবেন তার মধ্যে যে অনুভূতি সেটা চরম আকারের। আপনি 35, 40, 42, 45 বছর বয়সে হয়েছেন, তখন কিন্তু প্রেমে পড়বেন, ভালোবাসা হবে। এবং দেখবেন ভালোবাসার মানুষটার দিকে যখন তাকাবেন, তখন আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি হবে, একটু অন্যরকম। আপনি বুঝতে পারবেন না যে সে যখন আপনার দিকে তাকাচ্ছে, একটা জুই যেরকম বললো একটু আগেই, যে আপনি একটু লজ্জা লজ্জা পাচ্ছেন, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, মুখের হাসিটা, স্মাইলটা একটু বেড়ে যাচ্ছে, চোখের মধ্যে যে হাসির অন্যরকম একটু জাস্ট অনুভূতিটা অন্যরকম, সেইটা চলে আসবে। এই যে জায়গাগুলি প্রতিনিয়ত আমরা এই জায়গাগুলি দেখতে দেখতে বড় হই। বৃষ্টি আর নূপুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি নিশ্চয়ই জানাবেন যে ভালোবাসার অনুভূতির কি। আজকের টপিক বা আজকের বিষয়টি হচ্ছে ভালোবাসার গল্প। তো সে ভালোবাসার গল্প একটু শুনতে চাই। আমি একটা ভালোবাসার গল্প আপনাদেরকে বলে দিচ্ছি। ভালোবাসার গল্প হচ্ছে অনেকের অনেক ধরনের আছে। কিছু কিছু ভালোবাসার গল্প মানে পূর্ণতা পায়, কিছু কিছু ভালোবাসার গল্প কখনো পূর্ণতা পায় না, একদম ঝরে যায়। তো যেই ভালোবাসার গল্পে পূর্ণতা পায় না, সেটার যে কোনো একজন ধ্বংস হয়ে যায়। আবার কখনো কখনো দুজনই নিজেকে দাঁড় করিয়ে ফেলে। রাজরূপক ভাই লিখেছেন, জীবনে অনেকটা সময় পর একটা বিষয় বুঝলাম যে আমাদের ভালোবাসে তাদেরকে আমাদের ভালোবাসা উচিত, যে আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমাদের ভালোবাসা উচিত। সেটাই আসলে একতরফা ভালোবাসা না, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসবেন। ভালোবাসাটা হচ্ছে কখনো এরকম হয় না ভাইয়া, আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে কখনোই সেরকমভাবে ভালোবাসেন না, কারণ আপনি জানেন কি সে তো আপনাকে ভালোবাসবে। সেই ভালোবাসাটার জন্য আপনি উপেক্ষা করেন না, কিন্তু আচ্ছা অল দ্য বেস্ট এরকম টাইপের আপনি রেখে দেন। আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে একই কাজ করে, রেখে দেয়, অল দ্য বেস্ট, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তার কাছ থেকে সরে যান, আপনি তার সাথে কথা বলিয়ে না, আপনি সারাদিন তার সাথে মিশিয়ে না, বিহেভিয়ার একটু চেঞ্জ করেন, দেখবেন সে বিচলিত হচ্ছে এবং বিরক্ত হচ্ছে এবং আপনাকে আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনি যেভাবে তাকে ভালোবাসছেন সেটার জন্য যদি এই কাজটা করে থাকেন, সেটা কখনো হবে না। এইটা হচ্ছে বড় বিষয়। তা এই যে আপনি একটু আগে বললেন না যে আপনাকে যে ভালোবাসে তাকেই আসলে ভালোবাসে, এটা কখনো হয় না। আমরা হচ্ছে প্রেমের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে প্রেমিকা আপনাকে যেভাবে ভালোবাসে আপনি প্রেমিক হিসাবেই তাকে সেভাবে ভালোবাসবেন। বাকি পৃথিবীর কোনো ভালোবাসা এরকম না। পৃথিবীতে সবচেয়ে যিনি বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন মা। মা যেভাবে ভালোবাসে তার এক কোনো আমরা কখনো ফেরত দিতে পারি না। চলুন, বৃষ্টি আর নূপুর, আচ্ছা বৃষ্টি আর নূপুর লিখেছেন, কী ব্যাপার ভাইয়া আজ আপনাকে অন্যরকম খুশি লাগছে, টপিকটি দারুণ। আচ্ছা, অন্যরকম খুশি লাগছে, ভেতরে একটা ঝড় বইছে, সারাদিন সকাল থেকেই একটা ঝড় বইছে, সেই ঝড় এখনও থামেনি, যার কারণে একটু অন্যরকম লাগে। আমি যখন খুব বিষণ্ণ থাকি, মন খারাপ থাকে, একটা বিষয় নিয়ে খুব টেম্পটেড থাকি বা একটা বিষয় নিয়ে বিষণ্ণ থাকি, তখন নিজেকে একটু হাসানোর চেষ্টা করি। ব্যাপারটা এরকম, আর কিছু না। একরাশ জুই লিখেছেন, আজও যদি কোনো, আচ্ছা এখান থেকে পড়ি, আজও যদি কোনো অ্যাকশনে এক পরিবেশে আচ্ছা এটাকে একটু ধরে রাখতে হবে।
আজও যদি কোনো একসনে এক পরিবেশে দুজন থাকি, অন্য কোনো মেয়ে তাকে কোনো প্রশ্ন করলে হয়তো উত্তর দেওয়ার আগে আমার দিকে তাকাবে, আমি কিভাবে রিয়্যাক্ট করব, এটা ভেবে মনে হয় তার মধ্যে ভূমিকম্প আসে। তবে ঝগড়াটা, খুনসুটি, তাকে খেপানো, এগুলো কখনো কখনো কল্পনা হলেও বাস্তবতা কল্পনা থেকে অনেক সুন্দর। আমি আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা অনেক সময় দুজন একসাথে থাকি, অনেক সময় পাশের কোনো বান্ধবী বা পাশের কোনো পরিচিত কেউ বা আরেকটা সুন্দর মেয়ে বা শুভ্র জুঁইয়ের চাইতে একটু সুন্দর বা শুভ্র জুঁই সুন্দর, তার সমান সমান সুন্দর বা তার চাইতে একটু কম সুন্দর, এরকম টাইপের কোনো মেয়ে যদি শুভ্র জুঁইয়ের বয়ফ্রেন্ডকে কোনো প্রশ্ন করে, তখন বয়ফ্রেন্ড শুভ্র জুঁইয়ের দিকে তাকিয়ে থাকে। এটা তোমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। কারণ তার মধ্যে একটা ভয় কাজ করে যে পরের যে দিনগুলো যাবে খুব খারাপ যাবে, তার উত্তরটা কী হবে, একটার পর একটা উত্তর দিতে হবে, সেটা নিয়ে প্রতিদিন পিন চলবে, চ্যাটের মধ্যে পিন, কথার মধ্যে পিন, মোবাইলে কথা বলে সেখানে পিন, খাওয়ার মধ্যে পিন, এই পিন চলতেই থাকবে। এই পিন কতদিন চলবে সেটা হচ্ছে বড় বিষয়। সেই খ্যাপানাটা ভয়ঙ্কর, আমি বিশ্বাস করি। মারুফ ভাই লিখেছেন, ইয়া রহমানের দুনিয়ায় ভালোবাসা, ভালোবাসা এর তুলনা নাই, যতদিন দুনিয়া থাকবে ততদিন ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, প্রকৃত ভালোবাসা কখনো হারায় না। হতে পারে ছেলে মেয়ের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে, হতে পারে মা বাবার সাথে, ভালোবাসা থাকবে অমর হয়ে। আসলে আমিও তাই বিশ্বাস করি, ভালোবাসা হচ্ছে অমর হয়ে থাকবে। একটু আগে যে ডেফিনেশনগুলি শুনছিলাম সেগুলো একটু আলাদা আলাদা শুনছিলাম। একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সেটা হচ্ছে আসলে মূলত ভালোবাসা। চলুন একটু ভালোবাসার একটু মূল্যায়ন চলি। আমরা স্বামী স্ত্রী জীবনের সবচেয়ে ভালোবাসার শুরুটা আমাদের সমাজের স্বীকৃতি স্বরূপ, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসার সর্বোচ্চ 1 বছর 1.5 বছর, বাচ্চা হয়ে গিয়ে যদি প্রথম বছর বাচ্চা হয়ে যায় তাহলে এক বছরই শেষ। যদি 2 বছর বা 2.5 বছর বাচ্চা না নেন তাহলে ওই 2-2.5 বছর ভালোবাসাটা টিকবে, তারপর থেকে সেটা ফিকে হয়ে যাবে। সংসার জীবনের একটা একদম গ্যাড়াকল, জীবনটা একটা তেনা তেনা অবস্থা, ঝগড়া মারামারি। এই যে ডেলি কালাদ্দু যখন খেলেন তখন তো পস্তালেন, না খেলেও তো আরও পস্তাছেন। তো এই জাতীয় খাওয়ার পরে যে পস্তানোটা, সেটা ভয়াবহ আকার ধারণ করে। আমার কাছে মনে হয়েছে ভালোবাসার ডেফিনেশনটা এইখানে একটু পরিবর্তন হওয়া উচিত। আমি জানি না কারা কারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, তবে আমি তাদেরকে বলবো ভালোবাসার ডেফিনেশনটা এখানে হওয়া উচিত। আপনারা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে এই যে এই ভালোবাসার জায়গাতে দুটো জায়গায় ভয়াবহ আকার ধারণ করে। এক, আমাদের যে পারিবারিক বা সামাজিক বা আশপাশের জগতের আমরা যা দেখে এসেছি, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীটা সবসময় একটু ডাউন থাকবে, কথা কম বলবে বা স্বামীর উপরে কোনো কথা বলবে না, বা পরিবারে বা বাড়িতে স্বামী আসলে তার সেবা শুশ্রূষা ইত্যাদির মধ্যে দিয়ে থাকবে। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভয় পায়, সে যতই বাঘ হোক। সে সবার সামনে দেখায় আমি বাঘ, কিন্তু ঘরের মধ্যে বা স্ত্রীর সাথে ব্যক্তিগত সময়ে তারা দুজন দুজনকে যতই যেভাবেই মিন করুক, কিন্তু স্ত্রীকে ভয় পায় সে। সেইটা হয়তো ফুটিয়ে তোলে না আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে। আমার কাছে মনে হয় কি যে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। দুজনের চাহিদা আছে। আমাদের ছোট ছোট জায়গাগুলিতেই আমরা দেখেছি, খেয়াল করে আমরা চরমভাবে অপদস্থ, অপমানিত বা অনেকভাবে চরম সমস্যার মধ্যেও পড়ি। যেমন ধরে নেন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী সাধারণত পরিবারের লোকজনগুলার ছোট ছোট বিষয়গুলি পছন্দ করে না, এটা স্বামীকে সবসময় অভিযোগের সুর করতে থাকে। স্বামী সবসময় পরিবারকে সবসময় প্রায়োরিটি এবং পরিবার বড় হয়েছে ভালোবাসে, এবং এই পরিবারের 2-1 মানুষ আছে যাদেরকে তিনি প্রচণ্ড হয়, ভাতিজি, ভাগ্নি, বড় ভাই, বড় ভাবি, বাবা মা ইত্যাদি, যে কেউ হতে পারে। এবং দেখা যায় স্ত্রী আসার পরে সবচেয়ে অপছন্দের ব্যক্তি তিনি হন যাকে স্বামীটা পছন্দ করে। তো এই যে দুইজনের মধ্যে এই সমস্যাটা, এটা সমাধানটা কীভাবে করা হবে এবার আপনারা বলুন। চলুন জুই কী বলছে একটু শুনে আসি। জুয়াপু বলেছে, ভাই একটা মজার বিষয় শুনবেন। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি তার বাড়ি খুঁজে বের করব, এবং আমি তার বাড়ি খুঁজে বের করেছিলাম। উনি সামনে পড়েছিলেন, ভয়ে এমন দৌড় দিয়েছিলাম যে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল ভাইয়া। তারপর নিউ ইয়ারের দিন তার বাড়ির টিনের চালে ইটের ঢুল ছিল মেরে প্রমাণ করে দিয়েছিলাম যে আমি জুই তার বাড়ি খুঁজেছি। আসলে তাই, আমি অবশ্যই এরকম ঢিল ছুড়িনি, এরকম একটা সুন্দর আমার গল্প আছে। অনেক আগে আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে যখন খুব ব্যস্ত, প্রিয় মানুষটার পরিবার জেনে গেলেন, জেনে যাওয়ার পর তাকে নিয়ে যথারীতি বাড়ি
থেকে সরিয়ে ফেললেন, রাজশাহী চলে গেলেন। এবং রাজশাহীতে যাওয়ার পরে রাজশাহীতে যখন চলে গেলেন তখন এখন আমি তো আর খুঁজে পাই না। তো যখন যান সেই সময় আমার প্রচণ্ড জ্বর, একটু অসুখ বিসুখ নিয়ে পড়ে আসি। 4-5 দিন পরে যখন উঠলাম সুস্থ হয়ে, যখন জানতে পারলাম যে নাই নাই, তাহলে কি করা যায়? তাকে তো খুঁজে বের করতে হবে। পুরো রাজশাহী তল্লাশি করে খুঁজে টুজে তাকে পাচ্ছি না, কি করি? বন্ধু বান্ধবের সাথে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে কি করা যায়, হঠাৎ করে আমার মাথায় আসলো যে রাজশাহীর এই জায়গার মধ্যে সে থাকতে পারে, তাহলে কি করা যায়? তাহলে স্কুলগুলো খুঁজতে হবে। 2-3 দিন ধরে বিভিন্ন স্কুল খুঁজে তাকে বের করেছি যে অমুক স্কুলে আছে, এবং বের করেছি সে ছাড়াই, তার কোনো সহায়তা ছাড়াই। কারণ সেই সময় মোবাইল ছিল না, শুধু চিঠির সময়, আর মোবাইল ছাড়া তাকে খুঁজে বের করা একটা যে খুব কঠিন কাজ ছিল, সেটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারপর বের করেছি। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম লিখেছেন, মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সোয়াইব ভাই, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আর আজকের বিষয় হচ্ছে ভালোবাসার গল্প। ভালোবাসার গল্পটা আসলে কেমন সেটুকু জানতে চাইছি। সোয়াবিন দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ সোয়াবিন ইসলাম ভাই, আমাকে দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আজকে আমি আবারও বলেছি, আজকের টপিক বা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ভালোবাসার গল্প। ভালোবাসার গল্পগুলো আসলে ছোট ছোট বিষয়গুলিতে পূর্ণতা পায়। যেখানে ছিলাম স্বামী স্ত্রী, এখন আপনি খেয়াল করে দেখবেন স্ত্রীর ক্ষেত্রে একই ঘটনা। দেখবেন কি যে স্ত্রী বাড়ি থেকে কোনো জিনিস পাঠিয়েছে, স্ত্রী হয়তো অনেক সময় বাবা মা বা তাদের পরিবার আত্মীয় স্বজনের কোনো না কোনোভাবে নাম করেছে। এই জায়গাগুলিতে আপনি দেখা যায় পাত্তা দেন না বা ছোট করেন। বাজার করতে গেছেন, স্ত্রী হয়তো কোনো কিছু পছন্দ করেছে, আপনার পছন্দ না, সেটা মুখের উপর বলে দেন। রান্না করেছে, রান্না খারাপ হয়েছে, মুখের উপর দিয়ে আজ কোনো রান্না হয়েছে। আসলে এই ধরনের কথাগুলি কিন্তু খুব অপমানজনক, আপনি নিতে পারবেন না, কিন্তু আপনি অন্যের ক্ষেত্রে দরাম করে বলে দেন। তো এই ছোট ছোট জায়গাগুলিতে যদি একটু সুনাম করেন, আজকে রান্নাটা দারুণ হয়েছে, তবে লবণটা একটু দিলে ভালো লাগতো, বা একটু ঝালটা বেশি হলে আরও দারুণ হতো, তোমার হাতে রান্না জুড়িনি। এই যে ছোট ছোট সুনামের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর চমৎকার ভালোবাসাটা টিকিয়ে রাখা যায়, এটা হচ্ছে বড় বিষয়। যেমন প্রেমিকার ক্ষেত্রে, প্রেমিকার ক্ষেত্রে মূল সমস্যাটা থাকে সময় নিয়ে। সময়টা হচ্ছে তাদের জন্য ফ্যাক্ট, সময় দিতে চায় না কেউ। দেখা যায় যে হয়তো প্রেমিকা সময় চাইছে, প্রেমিকটা দিতে পারছে না, প্রেমিকা হয়তো সময় চাইছে না, প্রেমিক চাইছে, তখন প্রেমিকা দিতে পারছে না, এরকম একদম ভয়াবহ আকার ধারণ করে। তো এইটা আবার আরও অনেক সময় হবে, দেখা যায় দুজনের বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের সাথে মেশা, গল্প করা, আড্ডা দেওয়া, চা খেতে যাওয়া, এটা নিয়ে সন্দেহ, এই সন্দেহবাতিকটা ভয়াবহ আকার ধারণ করে, সেখানেও এই সমস্যাগুলি থাকে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে প্রেমিকার ক্ষেত্রে বা দুজন ভালোবাসা মানুষের ক্ষেত্রে সময়ের চেয়েতে নিজের একটা তৈরি করার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি দুজনকে তৈরি করতে থাকেন, আপনি খেয়াল করে দেখবেন কি যে কেউ আপনাদের কাছে আটকাতে পারবে না। কারণ পরিবার বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু আপনি যখন স্টাবলিশড হবেন তখন আর বাধা হবে না। সন্দেহ হবেই, অন্যের প্রতি ভালোবাসা জন্মানো ইত্যাদি হ্যান ত্যান এইসব নিয়ে ভাববেন, কিন্তু মাথায় রাখবেন আপনি প্রেমিক না। সারাক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন তার কথা নিয়ে মাথায় নিয়ে উঠে, আবার ঘুমানো যাওয়ার কথা তার কথা মাথায় রেখেই সে ঘুমায়। আপনি যেটা করেন তিনিও সেটা করেন, এটা হচ্ছে সত্য কথা। সোয়াইব বিন ইসলাম ভাই বলেছেন, দেখছি গাইবান্ধা জেলা পুরো। আচ্ছা, আমার কোনো ভালোবাসার মানুষ নাই। সোয়াইব বিন ইসলাম ভাই, ভালোবাসার মানুষ থাকতে হবে এরকম কথা নেই। ভালোবাসার মানুষ থাকলেই যে আপনি সুখী এরকম কোনো কথা নেই। ভালোবাসার মানুষ ছাড়াও প্রচণ্ড সুখে থাকা যায়, তখন আপনি একদম স্বাধীন। পৃথিবীর যে কাউকে দেখতে পারবেন, যে কাউকে ভালো লাগতে পারবে, আপনি ইচ্ছে করলেই যদি মনে করেন যে কাউকে বিয়ে শাদী করে নিতে পারবেন। সন্ধ্যার সময় বা রাত্রে নির্দ্বিধায় একটা সিনেমা দেখে ঘুমাতে পারবেন। আপনার কোনো প্যারা থাকবে না যে কল করতে হবে, অনেকক্ষণ বকবক করে বকতে হবে, মোবাইলে টাকা রাখতে হবে, আজকে রেস্টুরেন্টে যেতে হবে খাওয়ার জন্য, টাকা কোথাও না কোথাও থেকে আর্ন করতে হবে। এই যে নানান ধরনের যন্ত্রণা, এইটা থেকে আপনি মুক্তি পাবেন, চিন্তা করেন না। তো শ্রোতা বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আর করছি না। ভালোবাসার অনেক গল্প করার ইচ্ছা আছে। আসলে আমার সাথে একজন পার্টনার থাকলে তখন অনেক সুন্দরভাবে গল্প করা যায়। তো আমি খুব চিন্তা করছি যে খুব শীঘ্রই একদিনে একটা পার্টনার নিয়ে বসবো, যদিও আমার সাথে তেমন কোনো পার্টনার থাকে না। শ্রোতা বন্ধুরা, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে আপনি যে মানুষটাকে ভালোবাসেন দুটো জিনিস করবেন, মাত্র দুটো জিনিস, আর কিছু না। তাকে সম্মান করবেন এবং তাকে টেক কেয়ার করবেন, আর কিছু না। তাকে সম্মান করবেন আর টেক কেয়ার করবেন, এই দুটো জিনিস, আর কিছুই লাগবে না। সম্মান করবেন কিভাবে? সে অসুখ বিসুখ হলো তার প্রতি একটু যত্ন নেওয়া। সম্মান করবেন
সে সবসময় আপনাকে সত্য কথা বলে, এটা মেনে নেবেন। সে কার সাথে মিশছে, কীভাবে কথা বলছে, সেটুকুর প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। সে তার জীবনযাত্রা যেরকমই হোক সেটার প্রতি আপনার কখনো নেগেটিভ মন্তব্য থাকবে না, তার রান্নার প্রতি নেগেটিভ কথাবার্তা থাকবে না, তার জীবনযাত্রার প্রতি আপনার নেগেটিভ কথাবার্তা থাকবে না। এটুকু হচ্ছে সম্মান, সেই সম্মানটুকু করবেন, ছেলে হোক মেয়ে হোক। টেক কেয়ার করবেন, সে অসুখ বিসুখ হলে একটু যত্ন নেওয়া, অর্থনৈতিকভাবে কখনো সে ভেঙে পড়লে তার পাশে থাকা, সে বিপদ আপদে পড়লে তার পাশে থাকা, হাতটি শক্ত করে ধরে রাখা। এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, দেখবেন যে আপনি কখনোই ভালোবাসা এটার অভাব বোধ করবেন না। ভালোবাসার মধ্যেই অনেক সমস্যা থাকবেই। কখনো কথা বলা বন্ধ করবেন না, কখনো যোগাযোগ বন্ধ করে দেবেন না, কখনো তাকে নিয়ে নেগেটিভ কোনো কথা অন্যের সামনে বলবেন না। আপনাদের বোঝাপড়া, আপনাদের বিষয়গুলি আপনাদের মধ্যেই থাকবে এবং আপনারা দেখবেন এটা ঠিক হয়ে গেছে একসময়। ভালোবাসা থাকবেই, এটা অমর। প্রেম বলি আর বৈবাহিক জীবন বলি, বাবা মা বলি, ভাই বোন বলি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলি, থাকবেই। আমরা অন্যকে বিভিন্নভাবে এক একজন অন্যজনকে ভালোবাসি। আপনি যেভাবে অন্যকে ভালোবাসেন সেটাই নিতে হবে, কোনো কথা নেই। চলুন আজকের মধ্যে চলে যাচ্ছি, ফিরে আসবি আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। সবাইকে ভালোবাসুন, ভালোবাসার মধ্যেই পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে আছে।